बहु मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानो के। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আগের ব্লগটাতে যেরকম দেখেছিলে আমি দুপুর অবধি ব্লগটা রেখেছিলাম। আমি ব্লগটা দুটো ভাগে ভাগ করেছি, একদিনের ব্লগটা। তো আজকে হচ্ছে গিয়ে ব্লগটা আমি আবার বিকেল 4টে থেকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমাদেরকে আগের দিনই বললাম আগের ব্লগে যে আমরা যেদিন এখানে এসেছিলাম সেই দিনই আমাদের নতুন মন্দিরটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা টাইম মেনটেন করে উঠতে পারিনি বলে আমরা মন্দিরটা সেটা দেখতে পারিনি, কারণ তার আগেই হচ্ছে গিয়ে টাইমটা পেরিয়ে গেছিলো। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে পার হেড। এখানে কত দর্শনার্থী দেখো নতুন মন্দিরটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তা এখনই এত ভিড়, যখন তৈরি হয়ে যাবে তখন আরও কত দর্শনার্থী মায়াপুরে আসবে ইস্কনের এই মন্দিরটা দেখার জন্য। তো এই মন্দিরটা একদম ইস্কনের মন্দিরের একদম সামনে এটা তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে গীতা ভবনের একদম সামনের দিকে, কারণ গীতা ভবনের সঙ্গে একটা ব্রিজ মতন পোল মতন করা রয়েছে, যেটা এই নতুন মন্দিরটার সঙ্গে অ্যাটাচ, মানে আসা যাওয়া করার জন্য। আমার সঙ্গে চলো, তাও তোমরা আরও স্পষ্টভাবে ভালো করে দেখতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যেহেতু এখনও কাজ চলছে কনস্ট্রাকশনের, যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, কিভাবে পর্যবেক্ষণ করে সেই কারণে ড্রোন উঠছিল অনেক কটা চারপাশে, প্রায় 2-3টে ড্রোন উঠছিল যে কিভাবে মানে কিভাবে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে সিসিটিভি যে কাজটা সেটা ড্রোন করছিল। মন্দিরটা এখনও কমপ্লিট হতে 1 বছর বাকি। এখনই মন্দিরটার এই স্ট্রাকচারগুলো দেখে এত বেশি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমি তো ভাবছিলাম এবং আমরা বলা বলিও করছিলাম, যখন পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন মন্দিরটার চেহারাই পুরো সম্পূর্ণটাই পাল্টে যাবে, মানে ভাবার বাইরে সৌন্দর্য হয়ে যাবে। আমাদের সঙ্গে 2টো সিকিউরিটি গার্ড ছিল যারা আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, এখানে দাঁড়াবেন না, এখানে দাঁড়াবেন না, তাড়াতাড়ি চলুন। এই যে আমি বললাম না গীতা ভবন থেকে নতুন মন্দিরের একটা ব্রিজ মতন করা হয়েছে, এইটা সেই ব্রিজটা। উনি বারবার আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন যে ওখানে প্রভু এই মন্দিরটার ব্যাপারে কিছু বলবেন, তাড়াতাড়ি চলুন, নাহলে সেগুলো আপনারা মিস করে যাবেন। তো কে কার কথা শুনে আমরা আমাদের মতন ফটো তুলতে ভিডিও করতে যাচ্ছিলাম। আর এইটা সেই ঠাম্মাটা যেটা আমাদের সঙ্গে যিনি গিয়েছিলেন। আমরা যে দিকটাতে এই মুহূর্তে উঠছি না, সেইটা মনে হচ্ছে পরে এটা নামার গেট হবে। ড্রোনটা উঠে যাচ্ছে দেখতে পেলে আশা করি। তো এটা মনে হচ্ছে পরে এটা বেরোনোর মানে এক্সিট গেটটা এটাই হবে। আর তখন হচ্ছে কি সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছিল, পরন্ত বিকেল, খুব সুন্দর লাগছিল তখন ওখানে সৌন্দর্যটা। একটা হাসির বিষয় শেয়ার করি তোমাদের সঙ্গে। এটা এখনও যেহেতু মন্দিরটা ইনকমপ্লিট, এখনও কাজ চলছে, ওখানে ম্যাক্সিমাম মানুষ বলছে আমাদের শুধু কনস্ট্রাকশনের কাজ দেখানোর জন্য এটা আমাদের এখানে ঢুকিয়েছে, 50 টাকা করে টিকিট নিয়ে আমাদের টাকাতেই মন্দির তৈরি হচ্ছে। মানে ওদের কথায় কিছুটা লজিক আছে। আচ্ছা, এখানে প্রভু যিনি ছিলেন উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন, মানে বলছিলেন যে কোথায় কি হবে, কোথায় কোন মূর্তি বসবে, কোন দিকে কোনটা কি হবে না হবে, এরকম বলছিলেন। তো এইটা কোনো একটা মূর্তির কাজ চলছিল ওখানে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রতিদিন যদি এত দর্শনার্থী 50 টাকা করে টিকিট কেটে এই ইনকমপ্লিট মন্দিরটা দেখতে আসে, তাহলে কত টাকা করে ওদের ইনকাম হচ্ছে, সেই টাকাটাই হচ্ছে গিয়ে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। মানে এইরকম লজিক নিয়ে ওখানের মানুষজন ভেতরে আলোচনা করছিল। তোমরা ভেতরে খালি মন্দিরটা স্ট্রাকচারটা দেখো, যার লজিক, যার ভাবনা চিন্তা তার কাছে, তাই না? এটা টোটাল হচ্ছে কি 4 তলা হবে, মানে এই নিচে আমরা যেই ফ্লোরটা দাঁড়িয়ে আছি সেটা ছেড়েও আরও উপরে 4টে তলা হবে। উপরে এক্সিবিশন হল হবে। এখানে যিনি প্রভু ছিলেন উনি বলছিলেন একটা নরসিংহের মন্দির হবে, একটা ওই চৈতন্য দেবে, আর একটা রাধা মাধব। তোমরা অনেকেই জানো বা আমার ব্লগের থ্রুতে অনেকেই জানলে যে এখানে কোনো মন্দিরে মানে মোবাইল অ্যালাউ না, কোনো ক্যামেরা অ্যালাউ নয়। এটা এখনো ইনকমপ্লিট বলেই এখানে ক্যামেরা অ্যালাউ করছে, ফোন অ্যালাউ করছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এইখানে আর কোনো ফোন নিয়ে ঢোকা যাবে না, যেটা হচ্ছে গিয়ে আমাদের মেন ইস্কনের মন্দির। সেখানেও কিন্তু একই নিয়ম, প্রভুপাদের মন্দিরেও একই নিয়ম, সেটা এইখানেও এই ক্ষেত্রেও এখানে প্রযোজ্য হবে। দেখো ফোনে দেখে এত বড় মনে হচ্ছে, যখন সামনে এসে দেখবে না তখন সত্যি চোখ ধাঁধিয়ে যাবে। মানে এত
এতটা বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, আমাকে আর আমার মাকে এখানে ছেড়ে দিলে আমরা অনায়াসে হারিয়ে যাবো শিওর। মানে বিশাল বড় একটা জায়গায়। এখানে যিনি প্রভু ছিলেন, যিনি আমাদেরকে গাইড করছিলেন, তিনি বলছিলেন এখানে এখন অবধি 10,000 কর্মী কাজ করছে, 100 কোটি টাকার মতন খরচা হয়ে গেছে। আর এটা 2025-এর জানুয়ারিতে এটা উদ্বোধন হবে। এবার আমাদের নামার পালা। এখানে অনেক ফটোশ্যুট, ভিডিও টিডিও নেওয়া হলো। ওখানে আমার মায়ের গাল দুটো দেখো, পুরো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে ব্লাশ লাগিয়েছে। আমার মা ন্যাচারাল বিউটি, অ্যাকচুয়ালি ঠান্ডায় গাল ঠাল ফেটে গিয়ে লাল হয়ে গেছে। এবার নামার পালা, কি আর দেখাবো, একই জিনিস, চলো নামে। ওখান থেকে আমরা গেছিলাম গোশালা দেখতে। তো আমরা সকালবেলা গোশালা মাসির বাড়ি যে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর, তো ওখানে মাসির বাড়িতে হচ্ছে গিয়ে গোশালা দেখতে গেছিলাম। যেমন গোশালা বলতে গোয়াল যেরকম হয়, ওখানে গরু ছিল, সেটা দেখে আমাদের অত ইন্টারেস্ট ছিল না। তারপর সবাই বলছিল যে এখানে গোশালাটা দেখে আসো, খুব সুন্দর, দেখার মতন। তো আমরা ভাবলাম যে চলো যাই। তো আমরা হেঁটে হেঁটে গেছিলাম, মানে ইস্কনের মন্দির থেকে গোশালা হেঁটে যেতে কম করে 10 থেকে 15 মিনিট লাগে। টোটো ছিল, বাট তাও আমরা টোটো নিইনি, আমরা পায়ে হেঁটেই সবাই মিলে যাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। তো এটা সেই গোশালা। তো এখানে নাকি দেখার মতন অনেক কিছু আছে। ঢুকতেই ফ্রন্টে তোমার অনেক রকমের ডেজার্টের দোকান আছে, যেটা এখানে গরুর দুধ দিয়ে বানানো। ঘিয়ের দোকান আছে, পুরো একদম অরিজিনাল অথেন্টিক ঘি, যেটা বলছে এখানে যারা বিক্রেতা আছে তারাই বলছিলেন। তো চলো এবার ওপরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে গরুগুলো দেখাই। আমি শিওর কি এখানে এত গরু আছে তোমরা দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। আমরা যখন এখানে প্রথম ঢুকেছিলাম, মানে এত গরু এত গরু একসঙ্গে আমি কখনো জীবনে চোখে দেখিনি। আর এখানে চারপাশটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেখানে ওই যে গোয়ালের যে গন্ধটা, মানে আমি তো নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমার শ্বশুরবাড়িতে গরু ছিল, তো আমি তাই জানি। বা গ্রামগঞ্জের দিকে তোমরা গেলে জানতে পারবে যে কীরকম গরুর গন্ধ হয়। এখানেও ছিল, কিন্তু অনেক কম ছিল। মানে এত গরু থাকা সত্ত্বেও এত বেশি ওদেরকে ট্রিটমেন্টে রাখা হয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যে এখানে সেই গন্ধটা এখানে খুব কম ছিল। এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ নেই যে তুমি র্যান্ডাম কিনে আনলে এনে ওদেরকে খাইয়ে দিলে, না, এটা হবে না। বা ঢুকতেই বাঁ সাইডে হচ্ছে কি ফ্রন্টে একদম ওদের খাওয়ার জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। তোমার যদি ইচ্ছে হয় তুমি সেখান থেকে কিনে নিয়ে ওদেরকে তুমি দিতে পারো। তো এখানে প্রায় কম করে 1000টার উপরে গরু ছিল, বেশি তো কম না। আর প্রতি রকমের প্রজাতির গরু এখানে ছিল অ্যাভেলেবেল, মানে সমস্ত রকমের। চলো তোমরা আরও গেলে দেখতে পাবে যে কত রকমের এখানে গরু ছিল। যদি তোমরা কখনো মায়াপুরে যাও, নাকি কোথাও যাও আর না যাও, বিশেষ করে এই গোশালাটায় তোমরা যেও, সমস্ত রকমের গরু দেখতে পাবে। কত প্রজাতির গরু যে তোমরা দেখতে পাবে ধারণার বাইরে। আর আমি শিওর যে ওখানে গেলে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। আর এই গরুগুলোর শিং দেখো, এইটা তো সবে শুরু, এখনো কত আছে। গরুটাকে দেখো একবার সামনে থেকে। এটা গরু না ষাঁড় আমি ঠিক জানি না, আমি গরু বলেই সম্বোধন করছি। ওখানে তো প্রতিদিন প্রচুর দর্শনার্থী ওদের দর্শনের জন্য যায়। ওরা এই ব্যাপারটার সঙ্গে না এত বেশি অভ্যস্ত হয়ে গেছিল যে ওরাও যেমন আমাদেরকে দেখছিল চুপচাপ দাঁড়িয়ে, আমরাও দেখছিলাম ওদেরকে। আমরা মনে হচ্ছে বেশি ওখানে কথাবার্তা বলছিলাম, ওদেরকে নিয়ে বেশি এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছিল। কিন্তু ওরা তো এত বোঝে না, ওরা তো অবলা, ওরা তো প্রতিদিন একই জিনিসের সঙ্গে ওরা হ্যাবিটেড। তো ওরা হচ্ছে গিয়ে, ওরাও চুপচাপ ছিল, কিন্তু মাথায় হাত বুলানো বলো, গলায় হাত বুলানো বলো, ওরা জিনিসটা বেশ এনজয় করছিল। ইনফ্যাক্ট অনেক দর্শনার্থীদের হয়তো ওরা চেনে, ওরা সামনের দিকে এগিয়ে আসছিল, মানে গলায় মাথায় হাত বুলিয়ে যে ওদের একটা আদর, মানে আদর করার যে ব্যাপারটা, সেই ফিলটা নেওয়ার জন্য ওরা কিন্তু এগিয়ে আসছিল। ওরা কিন্তু কাউকে গোতানো বা এগ্রেসিভ যে এটা ব্যাপারটা, সেটা কিন্তু ওদের মধ্যে ছিল না। হ্যাঁ, পার্টিকুলার কয়েকটা প্রজাতির মধ্যে ছিল, ওদেরকে অনেকটা উঁচু উঁচু রড দিয়ে ওদেরকে গার্ড করে রাখা ছিল। আর ওখানে কিন্তু এদের জন্য ডোনেশনও নেওয়া হচ্ছিল, এদের পরিচর্যা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এদের ডোনেশনও এখানে নেওয়া হচ্ছে। আর এরা যতই অবলা হোক, ওরা কিন্তু বোঝে কারা এদের ফুটেজ নিতে যাচ্ছে আর কারা এদের মন থেকে ভালোবাসছে। যতই অবলা হোক, এদের মধ্যেই বোঝার ক্ষমতাটা ডেফিনেটলি আছে। লাস্ট আমি এই ষাঁড়টাকেই দেখাবো, এর বেশি আর দেখাবো না। এত গরু দেখতে দেখতে তোমরাও হয়তো বিরক্ত হয়ে যাবে। এর মুখটা দেখো, একটু অন্যরকম। এরকম অনেক আছে, যেটা তোমরা এসে দেখলে, সামনাসামনি দেখলে বুঝতে পারবে। তো আমরা এখান থেকে তারপর বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এখানে এই যে বললাম ঢোকার সময় যেখানে অনেক ঘি বিক্রি হচ্ছে, এরা এটা বলছে যে এখানের দুধ দিয়েই তৈরি একদম। তো ওখান থেকে অভি দুটো গজা বা গজা নিয়েছিল, আর ঘি কেনা হয়েছিল। 250 গ্রাম ঘিয়ের দাম 100 টাকা বলছিল।
জানি না এত কম নাকি এটা বেশি আমি জানি না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু তারপর আর সন্ধ্যা আরতি দেখতে যাওয়া হয়নি, কারণ আমাদের হাতে আর কিছুক্ষণই সময় ছিল। আমরা আমাদের যা কেনাকাটি ছিল সেটা কমপ্লিট করে আমাদেরকে আবার ব্যাগ গুছাতে হতো। পরের দিন ভোরবেলা আমরা হোটেল রুম ছাড়বো, সেই কারণে তাই জন্য আমরা মার্কেটটা ঘুরে নিলাম। তো মেলায় গেলে সব কিছুই ভালো লাগে, দেখলে মনে হয় সব কিছুই নিই। সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন কোথাও ঘুরতে গিয়ে কোনো জিনিস কিনে বয়ে নিয়ে আসাটা, সেটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়। আর আমার এখানে যাওয়ার পর খুব পরিমাণে গোপী ড্রেস, মানে মেখলাগুলো কেনার খুব ইচ্ছা ছিল। ভেবেছিলাম একদিন আমি ওখানে কিনে পরবো, কিন্তু এত বেশি দাম চাইছিল। এক একটার দাম হচ্ছে কি তোমার 2500 2000 এরকম বলছিল। দেখো ওটা বছরে হয়তো আমি একবারই পরবো, কখন পরবো তার ঠিক নেই। তাই জন্য ভাবলাম যে আমি আর নেবো না এটা। আর এখানে আমি আসার সময় কয়েকজন আমাকে বলেছিল যে গোপী ড্রেস এখানে ভাড়া পাওয়া যায়, নিয়ে হচ্ছে কি তুমি ইউজ করে তারপর ওদেরকে রিটার্ন করে দিতে পারো। বাট সেইটা খোঁজার মতন সময় আমি পাইনি, তো খোঁজাও হয়নি। তারপর মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো। আর এখানে তোমরা জানোই সমস্ত কিছু ভেজ, চাউমিনও ভেজ, রোলও ভেজ, যাই খাও এখানে সব ভেজ। তুমি বার্গার পাবে, পিৎজা পাবে, সব পাবে, বাট এটা ভেজ। রাত্রিবেলা আমরা ডিনার করেছিলাম ওখানেরই ভেজ থালি একটা হোটেলে। আমরা আর ওই ভবনে গিয়ে ডিনার করিনি, করে টরে একেবারে হোটেলে চলে গেছিলাম। ঘোরা সব অল কমপ্লিট, ঘোরাঘুরি অনেক হলো, আনন্দ মজা অনেক হলো। এবার বাড়ি ফেরার পালা। এখন হচ্ছে বিছানা গোছানো, বিছানা বলছি, ব্যাগ গোছানোর পালা। এবার ব্যাগ গোছাতে বসছি। এখন রাত্রি 9টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। এখানে যেরকম মানে ভবনে যেরকম খাবার দেয়, সেই খাবারগুলো মানে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, 9টা থেকে 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখানে যে দোকানপাটগুলো আছে, যে আদার্স বাইরে যে খাওয়ার যেগুলো, সেগুলোও 9টার মধ্যে 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। মার্কেট পুরো ক্লোজ হতে চলেছে। তো আজকে আমরা রাত্রের ডিনারটা বাইরে করেছি, ভেজই, ভবনে করিনি, বাইরে থেকে খেয়েছি। আর মায়ের জন্য খাবার নিয়েছি, মা রুমের মধ্যে খাচ্ছে। অনেক কিছু কেনাকাটি হয়েছে, সেগুলো আর ব্লগে দেখানোর মতন যদি পারি তো আমি অ্যাটাচ করে দেবো যে কি কার জন্য কী নেওয়া হয়েছে। তো এটাই, এখন ব্যাগ গুছাই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো কালকে আবার বাড়ি ফেরার পালা, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।